ফুলশয্যার রাতে রাজ মৌকে বলল। এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও। রাজের কথাটা মৌয়ের কলিজায় গিয়ে বিঁধল। মা মরা মেয়েটার ফুলশয্যার রাতে ডিভোর্স পেপারে সাইন করতে হবে এটা কখনো ভাবে নাই সে। হাতের কাঁচা মেহেদি সাজ অপরূপা লাগছে মেয়েটাকে। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে কাগজটার উপর পড়ল। জীবনটা সত্যি অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছিল, আর এখন একটা সাইনে সে সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়েই রাজ বলল, সরি মৌ, আমার কিচ্ছু করার নেই। পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও, তাই ঝামেলা আগে মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে, আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মৌ কিছু না বলে মাথাটা নিচু করে আছে। বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি, নিজের স্বামীকে সবটা দিবে বলে। কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ মৌয়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে, তখনই খেয়াল করো বিছানায় রক্ত। রক্ত দেখে খানিকটা আঁচ করতে পারলো সে বিষয়টা। মৌকে বসে থাকতে বলে বের হয়ে গেল। মৌ বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বহতা নদীর কথা। এই নদীর শেষ কোথায়? রাজ ফার্মেসি থেকে পেট নিয়ে এসে রুমে ঢুকতে দেখে মৌ ঘুমাচ্ছে। জানালা দিয়ে চাঁদের জ্যোৎস্না এসে মৌয়ের চাঁদ মাখা মুখটাতে ভর করছে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো রাজকন্যা। রাজ মৌকে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে শুয়ে থাকতে থাকতে রাজ সুমায়াকে ফোন দেয়। দুবার রিং হতেই সুমাইয়া ফোন ধরে বলে, হ্যাঁ, আমি ভালো। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছে। মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝেই কিন্তু দেশে ফিরবে। আচ্ছা সুইট হার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি, বাই। সকালবেলা পাখির কিচির মিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়ো করে বালিশ আর চাদর বিছানায় রাখে। মৌয়ের দিকে তাকিয়ে দেখে মৌ এখনো ঘুমাচ্ছে। রাজ মৌকে ডাক না দিয়ে দরজা খুলতে দেখে ঋত্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। ঋত্য চা নিয়ে দেখে মৌ উঠে পড়েছে। মৌয়ের কাছে চাটা রেখে বলল, ভাবি তোমার চা। চা খেয়ে মৌ যখন শাওয়ার নিতে যাবে, এমন সময় রাজ মৌয়ের হাতটা ধরে ফেলল। মৌ রাজের হাতের স্পর্শে কেমন যেন কেঁপে উঠল। লজ্জা মাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ প্যাটটা মৌয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী। আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে। মৌ রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় জড়সড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, ভালোবাসা যায়। মৌ শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে, তখন পেছন থেকে রাজ ডেকে বলল, কি সবাই কি তোমার মেয়েহীন পেট দেখাবে নাকি? নাকি তোমার নাভি দেখিয়ে আমাকে মুগ্ধ করতে চাইছো? এসব বাজে মেয়েরা করে। মৌ রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বলল, কি করব, আমি শাড়ি পরতে পারি না, একটু পরিয়ে দেবেন? কাছে আসো। শাড়ি পরাটাও পারো না? কি পারো? রাজ ধমক দিয়ে মৌকে শাড়ি পরানো শিখিয়ে দিল। দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। 2 মাসে মৌ রাজের পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রতিটা মানুষ মৌকে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মৌ জানে রাজের হৃদয়ে শুধু সুমাইয়ার বসবাস, আর তাকে বিয়েটাও করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে। মৌ রাজকে যতই দেখে ততই বিমোহিত হয়, কারণ মৌ হয়তো আগে এমন কোনো পুরুষ দেখেনি। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, নীল রঙের শার্ট পরে যে কোনো মেয়েই প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। রাজের এক বান্ধবীর বিয়েতে রাজ মৌকে নিয়ে দাওয়াত খেতে যাবে বলে মৌকে রেডি হতে পারে। মৌ যখন রেডি হওয়ায় চলে যাবে, তখন রাজ মৌকে ডাক দিয়ে তার হাতে একটা প্যাকেট তুলে দেয়। মৌ খানিকটা অবাক হয়ে বলে, কি এটাতে? খুলে দেখো। মৌ খুলে দেখে যে একটা শাড়ি। মৌ শাড়ি দেখে যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি মন খারাপ করেছে। মৌয়ের মন খারাপের কারণটা রাজ বুঝতে পেরেছে, কারণ রাজ জানে মৌ ঠিক মতো শাড়ি পরতে পারে না।
তার উপর বিয়ে বাড়ি যাচ্ছে, তাই মৌকে বলল, কি হলো, শাড়ি পছন্দ হয়নি? হয়েছে। আমি পরতে পারি না শাড়ি। রাজ মজা করার জন্য বলল, তো কি পারেন খেতে? আপনার মা আপনাকে শাড়ি পরাও শেখায়নি? যেখানে ক্লাস 5-এর মেয়ে শাড়ি পরতে পারে। কি করব? আমার মাকে আমি দেখিনি। বাবার কাছে শুনেছি আমাকে জন্ম দেওয়ার সময় মা মারা গেছে। দুধটাও খেতে পারিনি। আর মা মরার জন্য বাবা 1 বছর আমার মুখটা পর্যন্ত দেখেনি। বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো। বাবার ধারণা ছিল আমার জন্যই মা মারা গেছে। রাজ স্পষ্ট দেখতে পেল মৌয়ের চোখের কোণে পানি। কি বলবে ভেবে পাচ্ছে না। আচ্ছা, তুমি শাওয়ার নিয়ে এসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। মৌ কিছু না বলে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে টাওয়াল পরে যখনই রুমে আসছে, এসেই দেখে রুমে রাজ। দেখেই থরথর করে কাঁপতে লাগলো। লজ্জায় মৌয়ের গাল মুখ লাল হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৌ বলল, আপনি রুমের বাহিরে যান, আমি শাড়ি পরে আসছি। মৌ রাজকে জোর করে বাহিরে বের করে দিয়ে কোনো রকম শাড়ি পরল। রাজ রুমে এসেই দেখে লুঙ্গির মতো শাড়ি পরেছে মৌ। সে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। মৌকে ডাক দিয়ে বলল, কাছে এসো। আর এভাবে শাড়ি পরে? আসবো না, আপনি পচা। তখন বসে থেকে সব দেখে নিয়েছেন। আপনি এত নুচু কেন? ধ্যাত, মেয়ে মানুষের এই একটা সমস্যা, উপকার করতে গেলেই ভাবি লুচ্চামি করছে। আর তুমি যেভাবে শাড়ি পরছো না, ছেলেরা এর চেয়ে ভালো লুঙ্গি পরে। এখন কাছে এসো। মৌ অনিচ্ছা সত্ত্বেও রাজের কাছে আসে। রাজ এক টান দিয়ে শাড়িটা খুলে ফেলে সুন্দর করে কুচি দিয়ে সুন্দর করে পরিয়ে দেয়। রাজ শাড়ি পরিয়ে দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে দেখে মুখটা সূর্যের মতো লাল আকার ধারণ করেছে, চোখ দুটি বন্ধ, আর মুখ দিয়ে বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করছে। রাজ আজকে বুঝতে পারো সত্যিই লজ্জা নারীদের ভূষণ। লজ্জা পেলে মেয়েদের এত সুন্দর লাগে তার ধারণাতীত ছিল বিষয়টা। রাজ মৌয়ের গায়ে টাচ করতেই মৌ চমকে ওঠে। এই কি হলো, ভয় পেলে নাকি? তোমার শাড়ি পরা শেষ। যদি ময়দা মাখতে হয় তাহলে আরেকটু লেট করতে পারো। মৌ রাজকে কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। আয়নার সামনে বসে কাজলের কৌটাটা থেকে এক বিন্দু কাজল নিয়ে চোখের ভ্রুতে লাগিয়ে নিল। কপালের ঠিক মাঝখানটায় কালো রঙের একটা ছোট্ট টিপ বসিয়ে বের হয়ে গেল রুম থেকে। রাজ মৌয়ের থেকে চোখ ফেরাতে পারছে না, কিন্তু না, মৌয়ের দিকে নজর দেওয়া যাবে না। আমার যা ভালোবাসা সব আমার প্রিয়তমা সুমায়ার জন্য। রাজ গাড়িতে বসেই সুমায়ার সাথে কথা বলছে। মৌ পাশেই বসে আছে। মৌ জানে রাজ তার না, সে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য চুক্তিবদ্ধ। বলতে গেলে রক্ষিতা। ঠিক রক্ষিতা বলা চলে না, কারণ 3বার কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে বিয়েটা করেছে। সুমায়ের সাথে রাজের রোমান্টিক কথাগুলো মৌ হৃদয়ে এসে আঘাত করছে। সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে আঘাত করে, ঠিক তেমনই রাজকে যখন সুমায়া ফোনেই কিসি করে তখনই মৌয়ের চোখের কার্নিশ বেয়ে চুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সদ্য কাজল দেওয়া চোখটা আষাঢ়ের সময় যেমন নদী টইটুম্ব থাকে তেমনই হয়ে আছে। দেখতে দেখতে বিয়ে বাড়িতে এসে পড়ে। বিয়ে বাড়িতে একটা ছেলে মৌকে দেখেই বলে ওঠে, ইস মালটা সেই। ছেলেটার কথা শুনে রাজের মাথায় রক্ত উঠে যায়। বিয়ে বাড়ির সবার সামনে ছেলেটার গালে চড় বসিয়ে দিয়ে বলে, এটা আমার স্ত্রী, কোনো বাজারের পণ্য নয়। ভবিষ্যতে কথা বলার আগে ভেবে বলবে। আর এখানে প্রতিটা মেয়েই কারো না কারো মা, বোন নয়তো স্ত্রী। তোর ঘরে যেমন মা বোন আছে, তেমনি সবার ঘরে আছে। ভবিষ্যতে কোনো মেয়েকে মাল বলার আগে নিজের মা বোনের চেহারাটা মনে করবে। দেখবি মুখ দিয়ে আর মাল কথাটা আসবে না। রাজ মৌকে নিয়ে সোজা বাসায় এসে পড়ে। মৌ আজ অনেক খুশি, কারণ রাজ তাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিয়েছে। রাত্রেবেলা যখন রাজ বালিশ নিয়ে সোফাতে যাবে এমন সময় মৌ রাজের হাতটা ধরে ফেলে। হাত ধরলে কেন? আজ সোফাতে না গেলে চলে না? মানে আমরা তো স্বামী স্ত্রী। তোমার প্রতি আমার তো একটা অধিকার আছে। হুম, আমরা স্বামী স্ত্রী, তবে বাইরের লোকদের কাছে, কিন্তু ঘরের ভেতরে না। তুমি হয়তো চুক্তির কথা ভুলে যাচ্ছ। আমি বিয়েটা করেছি শুধুমাত্র মাকে খুশি করার জন্য, আর সোমাইয়ের বিদেশ থেকে আসতে দেরি হবে বলে। মাকে এই অবস্থা সোমার কথা বললে কখনোই মেনে নিত না। আর তুমি তো টাকা নিয়েছ, তুমি এটাও বলতে পারবে না আমি তোমাকে ঠকাচ্ছি, কারণ তুমি নিজে ইচ্ছায় রাজি হয়েছ সব শর্ত মানতে। মৌ আর কিছু বলতে পারে না।
ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়। বাবা নিজের মেয়েকে সন্তান বলে পরিচয় দেয় না, আর স্বামী পেয়েছে তাও কন্ট্রাকে। এমন ভেবে ঘুমিয়ে যায়। ফজরের নামাজের আজান শুনে মৌয়ের ঘুম ভেঙে যায়। মৌ রাজের কাছে গিয়ে দেখে রাজ ঘুমাচ্ছে। রাজের ঘুমন্ত চেহারাটা মৌয়ের কাছে খুব মায়াবী লাগছে। ছেলেদের চেহারা যে মায়াবী হয় তার জানা ছিল না। মৌ রাজের পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে রাজের কপালের ঠিক মাঝখানটা একটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। রাজ জেগে ওঠে। তুমি এখানে? আজান দিয়েছে, নামাজ পড়বে না? রাজ মৌয়ের গাড়ি ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে, তোকে কতদিন বলছে আমাকে রাতে নামাজের জন্য ডাকবি না, অথচ আমার ঘুমটা নষ্ট করতে আসিস। সকালে আমার অফিস আছে, যা তোর মন চায় তুই গিয়ে পড়। মৌ কোনো শব্দ না করে উঁচু করতে চলে যায়। মৌ যখন নামাজ পড়ে মোনাজাতে, তখন রাজের মনে হয় কাজটা কি সে ঠিক করলো। রাজের কেন জানি ভীষণ খারাপ লাগছে। তাই সে ঘুম থেকে উঠে যখনই ব্যালকনিতে গিয়ে দাঁড়াবে, এমন সময় পাশের রুম থেকে কারো চাপা কান্নার আওয়াজ পেল। রাজ রুমে উঁকি দিতেই দেখে মৌ নামাজের মোনাজাতে কাছে বলছে, হে পরওয়ারদিগার, আমার স্বামীকে তুমি হেদায়েত করো। আমি যে ওর সাথে জান্নাতে থাকতে চাই। তুমি হেদায়েত না দিলে কে হেদায়েত দিবে? ও আল্লাহ, নামাজের কথা বলেছি বলে আমাকে চড় মেরেছে। তুমি কিছু মনে করো না, আমাকেই তো মেরেছে। স্বামী তো স্ত্রীকে মারতেই পারে, এতে করে তুমি মন খারাপ করো না। আমার স্বামীকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমি তাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। ও আল্লাহ, জন্মের সাথে সাথে মাকে নিয়ে নিয়েছো। তোমার কাছে কোনো অভিযোগ করিনি আমি। বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত করেছো, তবুও তোমার কাছে অভিযোগ করিনি। তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, তার সাথে যেন জীবনের বাকি দিনগুলো কাটাতে পারি, তার পায়ের নিচেই যেন থাকতে পারি। মোনাজাত শেষ করার আগেই রাজ রুমে এসে শুয়ে পড়ল। মৌ যখন নামাজ শেষ করে রুমে ঢুকলো, এমন সময় রাজ স্পষ্ট খেয়াল করলো ভোর রাতে তার থাপ্পড়ের দাগ গালে ভেসে আছে। 5টা আঙুল স্পষ্ট বোঝা যাচ্ছে। মৌ আর শাড়ি পরেছে, শাড়ি পরতে পারে না তাও। আজ লম্বা ঘুমটা টেনে চরের দাগটা আড়াল করে রেখেছে। রাত সকালে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। অফিসের কাজ করছে, এমন সময় মৌয়ের ফোন। কিছু বলবে? খেয়েছো তুমি? না, খাবো। আচ্ছা, খেয়ে নাও। আর আমার আজ টাকা লাগবে 1 লাখ। এত টাকা দিয়ে কি করবে? আমি তো চুক্তির টাকাটাই চাচ্ছি। ও আচ্ছা, লকারের চাবি বেছে নেয়, ওখান থেকে চাবি নিয়ে আলমারি থেকে 1 লাখ নেবে। আচ্ছা। টাকার জন্য মেয়েরা কি না করতে পারে। রাতে যতটুকু ভালো মনে করেছিলাম, দুপুরে তার পরিচয় দিয়েও কতটা ভালো। সত্যি মেয়েরা ক্ষণে ক্ষণে রং পাল্টায়। লাঞ্চের সময় রাজ ক্যান্টিনে যখন সকল কর্মচারীদের সাথে খেতে যায়, ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রাজ ফোনটা বের করে দেখে আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ে বলে, জান, তুমি কোথায়? ওহ মাই সুইট হার্ট, তুমি দেশে এসেছো? আমাকে একটা ফোন তো দিতে পারতে। সারপ্রাইজ। তাই বুঝি? হ্যাঁ, তাই। তুমি বাইরে বের হও। রাজ বাহিরে বের হতে সুমাইয়া রাজকে এসে জড়িয়ে ধরে। রাজ সুমাইয়াকে দেখে চমকে যায়। এই সুমাইয়া, রাস্তা তো এভাবে জড়িয়ে ধরে আছো, সবাই তো ফ্রিতে সিনেমা দেখছে। থাক, তোমাকে ধরবো না কাকে ধরবো বলো তো? হ্যাঁ, আমাকেই ধরবে, তবে এখানে না। আর এটা আমেরিকা না, বুঝলে সুইট হার্ট? বুঝলাম। চলো আজ সারাদিন শহরে চষে বেড়াই। রাজ আর সুমাইয়া সারাদিন ঘুরে সন্ধ্যায় ডিস্কোতে চলে যায়। এদিকে রাজ ডিস্কোতে গিয়ে ড্রিঙ্কস করে। সুমাইয়া রাজের সাথে ডেট করার জন্য গোপনে ড্রিঙ্কসে যৌন উত্তেজনার ঔষধ মিশিয়ে দেয়। রাজ আর সুমাইয়া দুজন যখন একটা রুমের ভেতর, সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। হঠাৎ সুমাইয়ার ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগে। ফোনটা ধরতেও ওপাশ থেকে কে যেন বলল, ম্যাডাম, আঙ্কেল স্ট্রোক করেছে, আপনি হসপিটালে আসেন। সুমাইয়া ফোনটা পিক করে রাজকে নিয়ে হোটেল থেকে বের হয়ে পড়ে। রাজকে বাসায় যেতে বলে সুমাইয়া গাড়ি করে হসপিটাল চলে যায়। এদিকে বাসায় আসতে আসতেই রাজের মাথাটা কেমন ঘুরতে লাগলো। বাসায় এসেই দরজা নক করতেই মৌ দরজা খুলে দেয়। মৌ দরজা খুলে দিয়েই বলে, কি ব্যাপার, তুমি তো এত রাত করো না, আজ এত দেরি করলে কেন? রাজ দরজাটা লাগিয়ে দিয়ে বলল, পার্টিতে গিয়েছিলাম, অফিসের বাইরে এসেছিল। না, আমি খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। রাজ যখন শুয়ে পড়বে, এমন সময় মৌ গিয়ে চুল আঁচড়াতে লাগলো।
বউ এমনিতেই শাড়ি ঠিক রাখতে পারে না, আর কেন জানি শাড়িটা শরীরের স্পর্শকাতর জায়গা থেকে সরে যায়। এদিকে রাজের শরীরটা কেমন যেন লাগছে, বউকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। রাজ এবার আর সহ্য করতে পারল না, বউকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। এ কি হচ্ছে রাজ? রাজ কিছু না বলে বউকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। বউ অনেকটা ঘাবড়ে যায়। কি হচ্ছে রাজ, কি করছো তুমি? তুমি পাগল হলে? আমি তো তোমাকে দেখিয়ে পাগল হয়েছি প্রিয়তমা। তুমি আমার স্ত্রী। তো তুমি তো বলেছিলে। মৌয়ের কথা শেষ করার আগেই রাজ মৌয়ের ঠোঁট দুটি বন্ধ করে দেয়। তারপর দুজন ভালোবাসার সাগরে হারিয়ে যায়। পরের দিন সকালে মৌ ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে এসে দেখে রাজ দাঁড়িয়ে আছে। কিছু বলবে? মো, কাল রাতের জন্য সরি। আমি ইচ্ছাকৃত এই কাজটা করিনি। ড্রিঙ্কস করেছিলাম, তাই করেছে। ক্ষমা করে দাও আমায়। আর এই নাও পিল, খেলে কনসিভ হওয়ার চান্স থাকবে না। এই নাও পানি। মৌ কিছু বলতে পারছে না, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কি হলো, তুমি কাঁদছো কেন? সরি বলেছি তো। আহা করো, আমি খাইয়ে দিচ্ছি। মৌ অনিচ্ছা সত্ত্বেও হা করল। রাজ মৌয়ের মুখে একটু পানি দিয়ে কয়েকটা পিল মৌয়ের মুখে তুলে দিল। মৌয়ের কাছে মনে হচ্ছে যত্ন করে তার মুখে কেউ বিষ তুলে দিচ্ছে। এতটা কষ্ট লাগছে, মনে হচ্ছে কেউ বিষ খাইয়ে দিলেও এতটা কষ্ট লাগবে না। রাজ মৌকে পিল খাইয়ে দিয়েই হাফ ছেড়ে বাঁচে। যা, বাঁচা গেল। নিজের ভুলের জন্য কি বোকামিটাই না করছিলাম। এদিকে কাজের মেয়েরা এসে মৌকে ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। মৌ কোনো রকম বিছানা থেকে নেমে সকলের সাথে ব্রেকফাস্টে অংশগ্রহণ করল। মৌয়ের পেটে কিছুই যাচ্ছে না, এটা রাজের মা মিসেস হাফসা খেয়াল করল। কিরে মা, তুমি তো কিছুই খাচ্ছ না। কই না তো, খাচ্ছি তো মা। তা তো দেখতেই পাচ্ছি। আর এই যে বাবা রাজ, আমি আর কতদিন বাঁচি? আমি কি নাতি নাতনির মুখ দেখতে পারবো না? মৌয়ের শাশুড়ির কথাগুলো শুনে মৌয়ের আরো বেশি কষ্ট হতে লাগলো। এই সংসারটা যে তার বড্ড পরিচিত, মানুষগুলো আপন হয়ে গেছে, কোনোদিন তো এভাবে কারো আদর পায়নি। কিন্তু তাদের কোনো আশাই সে পূর্ণ করতে পারবে না। রাজ বাসা থেকে বের হয়েই সুমায়াকে ফোন দিল। দুবার রিং হতেই সুমায়া ফোনটা ধরে বলল, হ্যালো জান, তুমি কোথায়? এই তো অফিস যাচ্ছে। ও আচ্ছা, শোনো বাবা অসুস্থ, তুমি কি বাসায় আসবে? ও নো, তুমি আগে বলবে না? কি হয়েছে বাবার, বলো। আরে স্ট্রোক করেছিল, এখন অনেকটা সুস্থ। আচ্ছা, তুমি থাকো, আমি আসছি। রাজ তাড়াহুড়ো করে সুমায়াদের বাসায় চলে যায়। সুমায়া রাজকে নিয়ে সোজা উপরে চলে যায়। সুমায়াকে আজ অনেক সুন্দর লাগছে। সুমায়া রাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। এভাবে কিছুক্ষণ নীরব থেকে সুমায়া রাজকে বলে, কি হলো, এমন করে তাকিয়ে কি দেখো? আমার রাজকুমারীকে দেখে। দেখার কে আছে, আগে দেখোনি? দেখেছি, তবে তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। জানি না তুমি কোন মায়ে ফেলেছ আমায়। পূর্ণিমার চাঁদের চেয়েও তুমি আমার হৃদয়ের আকাশে দীপ্তিমান। তাই বুঝি? এই বলে সুমায়া রাজকে জড়িয়ে ধরে। রাজও সুমায়াকে জড়িয়ে ধরে। সুমায়ার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সুমায়ার সারা শরীর দিয়ে আগুন বের হচ্ছে। সুমায়া রাজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে। সুমায়া রাজকে নিয়ে অন্য দুনিয়ায় হারিয়ে যেতে চাচ্ছে। যে কাজটা রাজের করার কথা সেটা করছে সুমায়া, কিন্তু কি হচ্ছে রাজ কিছু বুঝতে পারছে না। বিয়ের আগে এসব ঠিক না, এটা রাজ খুব করে বুঝতে পারছে। তাই সুমায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুমায়া খানিকটা অভিমানী সুরে বলল, কি হয়েছে জান, তুমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কেন? সুইটহার্ট, আমি তো তোমাকেই বিয়ে করব, আর বিয়ের আগে এসব করা শরীরের সম্মত না। আমি চাই না তোমাকে অপবিত্র করতে। তোমাকে বউ করে আমার বাড়িতে নিয়ে আমার ভালোবাসার সমস্তটা বিলিয়ে দেব। সুমায়া কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। এদিকে সুমায়ের কাছে মনে হচ্ছে সমস্ত শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নেই। আচ্ছা সুইটহার্ট, আমার যে যেতে হবে। রাজ বিকেলে বাসায় এসে দরজা নক করতেই মৌ দরজা খুলে দেয়। দরজা খুলে রাজকে দেখে অনেকটা চমকে যায়। রাজ এর সময়ে রুমে আসতে আসতে মৌ রাজকে বলল, আজকে কি আপনার শরীর খারাপ লাগছে? এত তাড়াতাড়ি বাসায় এসে পড়লেন যে? না, ভালো লাগছিল না, তাই এসে পড়লাম। ও আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য লেবু শরবত করে আনছি। মৌ রাজের জন্য লেবুর শরবত এনে যখন রাজের দিকে তাকায়, তখনই তার গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে যায়।
রাজের শার্টে মৌ স্পষ্ট দেখতে পাচ্ছে লিপস্টিকের দাগ। মৌয়ের বুঝতে বাকি রইল না রাজ কোথা থেকে আসতো। মৌয়ের বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। সে জানে রাজ তা নয়, তবুও কেন এত কষ্ট লাগছে? মানুষটাকে কি সে কি ভালোবেসে ফেললো? এদিকে দিন যতই যাচ্ছে রাজের মেজাজ ততই খারাপ হচ্ছে। ঠিক মতো বাসায় ফেরে না, রাত করে ফেরে। রাজের মা মিসেস হাফসা কিছু জিজ্ঞেস করে মৌ বলে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। রাত প্রায় একটা, এখনো রাজ আসছে না। বারবার ফোন করছে মৌ। বেশ কিছুক্ষণ পর রাজ বাড়িতে আসে। মৌ দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। মৌ দরজা লাগিয়ে দিয়েই রাজকে নিয়ে তাদের রুমে এসে পড়ে। এই অবস্থায় রাজের মা রাজকে দেখলে খুব কষ্ট পাবেন। রাজ মৌকে জড়িয়ে ধরে খাটে শুইয়ে দেয়। রাজের মুখ থেকে ড্রিঙ্কসের গন্ধ আসছে। মৌয়ের বুঝতে বাকি থাকে না রাজ নেশা করে এসেছে। রাজ মৌকে বুকের সাথে চাপটে ধরে বলে, বউ, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না, ভালোবাসি তোমায়। মৌ রাজকে ছাড়াতে গিয়ে পারে না। রাজ মৌয়ের গা থেকে শাড়িটা আস্তে আস্তে খুলতে লাগে। মৌ কেমন যেন কেঁপে ওঠে। তার মনে হচ্ছে শরীরে কেউ কারেন্ট লাগিয়ে দিয়েছে। রাজের প্রতিটি স্পর্শ মৌকে পাগল করে দিয়েছে। মৌ সহ্য করতে না পেরে রাজকে জড়িয়ে ধরে। রাজ মৌয়ের বুকেই ঘুমিয়ে যায়। সকালবেলা রাজের ঘুম ভাঙতেই রাজ দেখে মৌ তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মৌয়ের হাত খোলা শাড়ি ফ্লোরে পড়ে আছে। মৌকে রাস্তার বুক থেকে সরাতে পারছে না। রাজ মৌকে এভাবে দেখে অনেকটা রেগে যায়। মৌকে দুবার জোরে জোরে ডাক দিতেই মৌ ঘুম থেকে উঠেই ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? কিছু হয়নি। আর হ্যাঁ, তুই কি ভেবেছিস তোর বুকের কাপড় মাটিতে ফেলে রাখলি আমি তোর প্রেমে পড়ে যাব? কখনোই না। মৌ শাড়িটা গা থেকে পেঁচাতে পেঁচাতে বলল, কাল রাতে আপনিই তো জোর করে আমার শাড়ি খুলেছেন। লজ্জা করো না? তুই যদি নগ্ন হয়েও থাকিস এই রাজ তোর দিকে ফিরেও তাকাবে না। তোর শাড়ি খোলা তো দূরের কথা, আমার সম্পত্তির লোভে তুই প্রেমের জালে ফাঁসাতে চাস। এই জন্যই বাসুরাতে তোর সাইন নিয়ে নেই ডিভোর্স পেপারে। মৌ কিছু না বলে শুধু দু চোখে অশ্রু ঝরাতে লাগলো। এদিকে রাজ চলে গেলেই মৌ দুবার করে বমি করে দিল। মাথাটা কেমন করে যেন ঘুরছে। বিকেলবেলা বাহিরে যাওয়ার নাম করে হসপিটালে গিয়ে ডাক্তারকে সবকিছু খুলে বলল। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলল, খুশির খবর, আপনি তো মা হতে চলেছেন। ডাক্তারের কথাটা আনন্দের হলেও মৌয়ের চোখে অজান্তেই জল এসে ভর করল। কি হলো, আপনি কাঁদছেন কেন? ম্যাডাম, খুশিতে চোখে জল এসে পড়েছে। ওহ আচ্ছা। আর হ্যাঁ, সবসময় সচেতন থাকবেন। ধন্যবাদ, আমি এখন আসি। মৌ হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়ে। মৌ বাসায় এসে ভাবতে লাগে কাজটা কি সে ঠিক করলো। রাজের না করা সত্ত্বেও বেবিটা সে নিল। মৌ কিছু ভাবতে পারছে না। রাজ যদি শুনে সে প্রেগনেন্ট, সে কি ভাববে? রাজকে কোনোভাবেই প্রেগনেন্টের কথা বলা যাবে না। বলা যাবে না। সেদিন যখন রাজ পিল দেয় তখন সে পিল না খেয়ে মুখে রেখে দেয়। আর যখন রাজ চলে যায় তখন মুখ থেকে পিল ফেলে দিয়েছে। এ কথা শুনলে সে অনেক রাগ করবে। এসব ভাবতে ভাবতেই চোখে জল এসে যায়। রাত যদি বাবার পরিচয় না দেয়, সবাই কি বলে ডাকবে? এসব ভাবতে ভাবতে বুক ফেটে কান্না আসে মৌয়ের। বিকেলবেলা আসরের নামাজ পড়ে মৌ যখন বসে আছে বিছানায়, এমন সময় রিক্ত আর রাজের মা আসতো। মা, কিছু বলবেন? রিক্তের কলেজ ছুটি, আর ওদিকে আমার ভাইটাও অসুস্থ। সকালে রাজকে বলেছিলাম সবাই মিলে যাব, আর রাজ তো যেতে পারবে না। এদিকে বাড়ির কাজের মহিলাটাও ছুটি নিয়েছে। ভাবছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু নিতে পারছি না বৌমা। আরে মা, আপনারা যান, রাজকে ছেড়ে আমি কিভাবে যাব? সত্যি বৌমা, তোমাকে ছেড়ে যেতে খারাপ লাগছে। এদিকে ভাইটাও ছাড়ছে না, নাসর বান্দা। আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না। ঋতু আর রাজের মা চলে গেলে মৌ রান্না করে রাজের জন্য অপেক্ষা করছে। রাজ রাতে এসে দেখে মৌ খাবার টেবিলেই ঘুমিয়ে গেছে। মৌকে ডাক দিতে গিয়েও ডাক দিল না। রাতের কথা ভেবে মনটা খারাপ হয়ে যায় রাজের। তাই মৌকে ডাক না দিয়ে শুয়ে পড়ে। রাত 12টার দিকে যখন মৌয়ের ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙেই দেখে রাজ ঘুমাচ্ছে বিছানায়। পা থেকে জুতোটাও খোলে নাই। মৌ খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখে খাবার যেমন রাখা আছে তেমনই। রাজ খাবার খায়নি। মৌ খাবারটা ওভাবেই রেখে রাজের পা থেকে জুতো খুলে পায়ে একটা চুমু দিয়ে বলল,
আমি কতই না ভাগ্যবতী হতাম যদি তোমার পায়ের নিচে একটু স্থান পেতাম সারা জীবনের জন্য। এ বলে পা জোড়া বুকে জড়িয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কখন যে পায়ের কাছে ঘুমিয়ে যায় খেয়াল নেই। ফজরের আজান হচ্ছে। আজান শুনে ঘুম ভেঙে যায় মৌয়ের। ঘুম থেকে উঠে অজু করে নামাজে যাওয়ার আগে রাজকে ডেকে দেয়। এই, ডাকছিস কেন আমায়? ফজরের আজান হয়ে গেছে, অজু করে নামাজটা পড়ে নিন। এই, তোকে না বলেছি নামাজের জন্য ডাকবি না? রাজ এবার রেগে গিয়ে মৌয়ের গালে চড় বসিয়ে দিয়ে বলল, আমার ভালো তোর বুঝতে হবে না। রক্ষী তাদের আবার নামাজ, পারলে তুই গিয়ে পড়। রাজের মুখে রক্ষিতা কথা শুনে দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মৌ চোখের পানি মুছতে মুছতে জায়নামাজে গিয়ে বসল। নামাজ শেষ করে প্রতিদিনের মতো আজও বলল, হে আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দেন। আমি আমার জন্য কিছু চাই না, আপনি আমার স্বামীকে কবুল করে নেন। তার উপর কোনো আযাব দেবেন না, যা দেওয়ার আমাকে দেন। তবে হ্যাঁ, রাব্বে আল্লাহ, সহ্য করার শক্তিটাও আপনি আমাকে দেবেন। নামাজ শেষ করে মৌ ব্রেকফাস্ট রেডি করতে চলে যায়। এদিকে রাজ ঘুম থেকে উঠে ব্যালকনিতে যখন যায়, এমন সময় রাজের ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখে মা ফোন করেছে। রাজ ফোনটা ধরেই বলল, মা, কোথায় তুমি? আর বলিস না, তোর মামা বাড়ি আসছি। তোকে না গতকাল সকালে বললাম। আর শোন, আমাদের ফিরতে সপ্তাহখানেক লেট হবে। আর ঠিক মতো থাকিস, একদম বৌমার সাথে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা মা, আর তুমি তাড়াতাড়ি এসো। রাজ ফোনটা কেটে দিয়ে ব্রেকফাস্ট করে যখন রেডি হচ্ছে, এমন সময় মৌ বলল, আপনাকে নীল কোটে অনেক সুন্দর লাগে। রাজ গায়ে থেকে নীল কালারের কোটটা খুলে কালো রঙেরটা পরে বের হয়ে গেল। রাজ অফিস গিয়ে দেখে তার চেয়ারে সুমাইয়া বসে আছে। রাজকে দেখেই সুমাইয়া জড়িয়ে ধরে। এই, কি করছো? এটা তো অফিস, কেউ দেখবে তো। আচ্ছা, ছেড়ে দিলাম। আর শোনো মা, ঋতু তারা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। মা আর ঋতু বাসায় নেই, মামা বাড়ি আছে। সত্যি বলছো? হুম। তাহলে চলো, আজ তোমাদের বাসায় রোমান্স করব। মৌ, ওই কি ভাববে? তুমিও না, ও কিছু ভাববে না। ও তো চুক্তি করেছে, কিছুই বলবে না। আর তুমি তো ডিভোর্স দিচ্ছই। আচ্ছা, চলো। রাজ সুমাইয়াকে নিয়ে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে মৌ রুমে বসে আছে। সুমাইয়া মৌকে দেখেই বলে, জান, একে তুমি ভাড়া করেছো? হুম। আচ্ছা, এই যে তুমি আমাদের জন্য নাস্তা রেডি করো তো। মৌ কিছু বলছে না, ফ্যাল ফ্যাল করে রাজের দিকে তাকিয়ে আছে। কি হলো, এখনো যাচ্ছ না কেন? সুমাইয়া কি বললো শুনতে পারল না। মৌ বুকে পাহাড় সম কষ্ট চাপা দিয়ে মুচকি হেসে বলল, যাচ্ছি। মৌ চলে গেলেই সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। এদিকে মৌ নাস্তা রেডি করে নিয়ে এসে যখন দরজা ধাক্কা দেয়, এমন সময় দেখে সুমাইয়া আর রাজ অর্ধ উলঙ্গ। মৌ আর সহ্য করতে পারে না। সুমাইয়া হঠাৎ দরজা খোলার শব্দে মৌকে এভাবে দেখতে পেয়ে রাগে ফুঁসতে ওঠে। মৌয়ের গালে চড় বসিয়ে দিয়ে বলে, তুই রুমে আসবি, দরজা নক করে আসবি না। সরি ম্যাডাম, ক্ষমা করে দিবেন, আমি বুঝতে পারিনি। এই নিন আপনাদের নাস্তা। আচ্ছা, এখন তুই যা, আমরা না ডাকলে আর রুমে আসবি না। মৌ রুম থেকে বের হয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মনে হচ্ছে তার কলিজাটা কেউ কুচি কুচি করে কাঁদতেছে। মৌ পারছে না তার ভাগটা সুমাইয়াকে দিতে। মনের প্রাণে রাজকে সে স্বামী হিসেবে গ্রহণ করেছে। মৌয়ের খুব কষ্ট হলে সে নামাজ পড়ে, এতে কষ্ট কম হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। এদিকে রাজ আর সুমাইয়া বালিশ নিয়ে মারামারি করতে সময় সুমাইয়ার হাতের বালিশটা কভার খুলে যায়, আর সাথে সাথে বালিশের কভার থেকে একটা কাগজ বেরিয়ে আসে। রাজ কাগজটা হাতে নিয়ে দেখে মৌয়ের প্রেগন্যান্সি রিপোর্ট। রাজের মাথায় রক্ত উঠে যায়। রাজ রিপোর্ট নিয়ে দৌড়ে বের হয়। রাজের মন চাচ্ছে কাল নাগিনীর আগে এক্ষুনি মেরে ফেলি। রাজ রুম থেকে বের হয়ে দেখে মৌ নামাজের মোনাজাতে। মোনাজাত শেষ করে যখন জায়নামাজ থেকে উঠে দাঁড়ায় রাজ, তখনই মৌয়ের গালের সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। মৌ মাথা ঘুরে জায়নামাজে পড়ে যায়। নাক ফেটে রক্ত জায়নামাজে পড়তে লাগে। মৌ এক হাতে নাক চেপে ধরে রাজের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকায়। রক্তে হাত ভেসে যাচ্ছে। এই, তুই কার সাথে পেট বাঁচিয়েছিস আর কার সন্তান আমাকে গুছিয়ে দিতে চাইছিস? মৌ কিছু বলতে পারছে না, ফ্যাল ফ্যাল করে রাজের দিকে তাকিয়ে আছে। এই, এভাবে তাকাবি না।
তোর নষ্ট মুখ আমার দেখতে মন চাচ্ছে না। আমারটা খাস, আমারটা পড়িস, আর আমার বাড়িতে থাকিস, আর অন্য ছেলের কাছে নিজের দেহ বিলিয়ে দিস। আপনি প্লিজ চুপ করুন। আমার গর্ভে যে সন্তান, এটা আপনার কয়েক মিনিটের ভালোবাসার ফসল। এই চুপ কর নষ্টা মেয়ে। আমি তোকে নিজ হাতে পিল খাইয়েছি, আর তুই কিনা বলিস তুই প্রেগনেন্ট। একটা পাগলেও বলবে তোর গর্ভে একটা জারজ সন্তান। প্লিজ চুপ করবেন আপনি? আল্লাহর শপথ করে বলছি, আমার গর্ভে যে সন্তানটা সেটা আপনারই। আপনি সেদিন যখন আপনি আমাকে পিল খাওয়ার জন্য পিল মুখে তুলে দেন, আমি তখন পিলটা খাইনি, মুখে রেখেছিলাম। পারিনি আমি সেদিন পিল নামক ছোট্ট বিষটা আমার ভেতর জন্ম নেওয়া একটা ছোট্ট জীবনকে হত্যা করতে। আমি পারিনি আপনার দেয়া পিল খেতে। আর আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা আপনারই সন্তান। ভয় পাবেন না, চুক্তি শেষ হলে চলে যাব আমি। আপনাকে আমার গর্ভের সন্তানের পরিচয় দিতে হবে না, তবু যারও বলবেন না। জন্মের আগে ওর নামে মিথ্যে অপবাদ আল্লাহ সহ্য করবে না। আর বিশ্বাস করেন, আপনি ছাড়া কোনো পুরুষ আমায় স্পর্শ করেনি। আপনি আমায় রক্ষিতা বা পতিতা যাই কিছুই ভাবেন না কেন, আমি আপনাকে স্বামী হিসেবেই ভাবি। যতদিন চুক্তি আছে ততদিন আপনি আমার স্বামী। মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনাকে বিয়ে করেছি। মৌয়ের মুখে এমন কথা শুনে সুমাইয়া অগ্নিমূর্তি ধারণ করে। মৌয়ের বাম গালের সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। মৌ সুমাইয়াকে কিছু না বলে রাজের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকায়। নিজের স্বামীর সামনে অন্য একটা মেয়ে তার গায়ে হাত তুলল, তাতে রাজের দৃষ্টিপাত হলো না। মৌয়ের চোখের পানি আর বাধা মানল না। চোখের পানি মুক্তোর দানার মতো টপ টপ করে পড়ছে। বাহ বাহ, দেখেছো জান কেমন কান্নার অভিনয় করছে? আরে চুক্তি করেছো ভালো কথা, তাই বলে পেটে বাচ্চা নিতে হয়? আর শুনেন মিস মৌ, রাজ জন্মগতভাবে আমার সম্পত্তি, আমার জান। আমরা পরিবার মেনটেন করে খুব শীঘ্রই বিয়ে করছি। নেক্সট টাইম স্বামীর অধিকার নিয়ে রাজের দিকে হাত বাড়াবে না। রক্ষিতা রক্ষিতার মতোই থাকবে। চলো জান, সময় নষ্ট হচ্ছে। জানি না কবে আমার জানকে সম্পূর্ণ আপন করে পাবো। আমার অনেক ভয় হয়, যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমি বাঁচবো না। রাজ সুমাইয়ার কপালে চুমু দিয়ে বলল, কিরকম অলক্ষণে কথা বলছো? তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো? আচ্ছা চলো রুমে যাব, আবার বাসায় যেতে হবে। সুমাইয়া আর রাজ তাদের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়েই সুমাইয়া রাজকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। রাজের বুকের উপর শুয়ে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা সুমাইয়া, তুমি আমাকে এত ভালোবাসো কেন? কই না তো, ভালোবাসি না। তবে কি জানো রাজ, আমি যতবার নিঃশ্বাস নেই তার চেয়ে বেশিবার আমার জান পাখিটাকে মিস করি। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সত্যি মরে যাব। বিদেশের মাটিতে যখন ছিলাম তখন তোমার একটা ছবি বুকে নিয়ে ঘুমাতাম। আমার মনে হতো তুমি আমার সাথেই আছো। প্রতিনিয়ত তোমাকে মিস করতাম। জানো জান, তুমি কখনো ছেড়ে যেতে চাইলে আমার গলা টিপে মেরে ফেলো, তারপর ছেড়ে যেও। আমি বেঁচে থাকতে তোমাকে হারাতে পারবো না। আচ্ছা রাজ, তুমি কি জাদু দেখবা? জাদু? সেটা আবার তুমি কেমনে? বলো, দেখবে কি না? সুমাইয়া আস্তে আস্তে বুকের কাপড় সরাচ্ছে। এই এই কি করছো? কাপড় খুলছো কেন? আহ, জাদু দেখার সময় কথা বলতে হয় না, চুপ করে দেখো। সুমাইয়া বুকের কাপড়টা অনেক সরাতেই রাজ দেখতে পেল সুমাইয়ার বুকের উপর ট্যাটু করা রাজ মাই হার্ট। রাজ দেখেই কেঁদে ফেললো, কান্না জড়িত কণ্ঠে বলল, সুমাইয়া, এত ভালোবাসো আমায়? কই ভালোবাসি না তো, আমি আমাকে ভালোবাসি। তুমি যে আমার জান, তোমাকে ছাড়া বাঁচবো কেমনে? হুম, আমাকে নিয়েই বাঁচবে। আর শোনো, 3 থেকে 4 মাসের মাঝে প্ল্যান সাকসেস হবে। মা বলেছে তার শেয়ার আমার নামে লিখে দেবে। তখন মা আমার সিদ্ধান্তের উপর কথা বলতে পারবে না। মোকে ডিভোর্স দিয়ে দেব। সত্যি বলতে মো এখন দাবার কুটি, ওকে দেখে শুনে চলতে হবে। মাই জান, এখন আদর করো, পাপ্পি দাও। এদিকে মৌ নাকি মুখে পানি দিয়ে অন্য রুমে বসে আছে। মৌ পেটে হাত দিয়ে বলছে, এই তুই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস তুই? মায়ের কথা শুনতে পাচ্ছিস? শোন না, তোর বাবাইয়ের কথা রাগ করিস না কেমন? তোর বাবাইটা অনেক রাগী, তাই না? আর হ্যাঁ শোন, তোর বাবাই তোকে কোনো কিছু বললে কান ধরে থাকবি, শুধু আমার কথা শুনবি, মনে থাকবে? আর একদম কাঁদবি না, কেমন? তুই যদি কাঁদিস তাহলে আমিও কেঁদে ফেলবো তো। এই বলে মৌ ফুপিয়ে কাঁদতে লাগলো। চোখের পানি আল্লাহ যে কত দিয়েছে। শুনেছি মা জন্ম দেওয়ার পরই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মায়ের দুধটাও আল্লাহ আমার ভাগ্যে রাখে নাই। জন্ম নেওয়ার পরপরই নাকি গগন বিদারী কান্না করেছিলাম। আচ্ছা,
হে আসমান জমিনের প্রভু, আমাকে কাঁদাতে কি তোমার ভালো লাগে? যদি ভালো লাগে সহ্য করবার ক্ষমতা দিয়ে আমি তোমার খুশির জন্য আমৃত্যু কেঁদে যাব। আর মাঝে মাঝে খুব রাগ হয় দাদির প্রতি। ছোটবেলা বাবা যখন গলা চেপে ধরেছিল তখন কেন বাঁচিয়েছে? অপয়া মেয়েদের বাঁচতে হয় না। অপয়া কারণেই মাকে জন্মের পরপরই বাবার কাছ থেকে কেড়ে নিয়েছে। যে বাবা আমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছিল সেই বাবাকেই কষ্ট দিয়েছে। বাবা আজও আমাকে মায়ের হত্যাকারী ভাবে। যদি আমি পৃথিবীতে না আসতাম তাহলে নাকি মা মরতো না। এদিকে মৌয়ের পাশে রাখা তার ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা একবার রিং হতে দ্বিতীয়বার মৌ চোখের পানি মুছে ফোনটা রিসিভ করেই বলল, মা আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? হ্যাঁ মা, তোর দোয়াতে ভালোই আছি। আমার মাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। মা আপনার শরীর কেমন? ভালো। আচ্ছা, রাজ কোথায়? বাসায় না অফিসে? মা রাজ বাসায়। আমার একা একা থাকতে কষ্ট হবে বলে রাজ অফিসে যায়নি। তাই বুঝি? সত্যি মা, আমি যা 22 বছরে পারিনি তুই তা কয়েক দিনেই করে দেখিয়েছিলি। তোর প্রতি আমার বিশ্বাস ছিল। আচ্ছা, হাদারামটা খেয়েছে? আর তুই খেয়েছিস মা? হ্যাঁ মা, জানো আজকে রাজ বিরিয়ানি এনেছিল। ওই নিজে হাতে আমায় খাইয়ে দিয়েছে। বলে মৌ আর কান্না আটকাতে পারল না। ফোন ধরেই চাপা কান্না করে দিল। ফোনটা কেটে দিতেই চোখ যায় তাদের রুমের দিকে। দরজাটা এখনো আটকানো। মনে হচ্ছে কেউ মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে। বাঙালি মেয়ে সব পারেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। হঠাৎ ঘড়ির কাঁটা জানান দিল 2টা বাজে। মৌ তাড়াহুড়ো করে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে রুম থেকে বের হতেই দেখে রাজ আর সুমাইয়া দাঁড়িয়ে আছে। কিছু বলবেন আপনি? রান্না করছো? নামাজ শেষ করলাম। আপনারা একটু বসুন, আমি রান্না করে নিয়ে আসছি। কি, তার মানে এখনো রান্না হয়নি? রাজ, এই মেয়েকে তুমি বাড়ির রানী করে নিয়ে আসছো। এই শোনো, আধা ঘন্টার মাঝে যেন রান্না করে নিয়ে আসা হয়, না হলে তোর কাপড় গা থেকে খুলে পেটাবো। ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে। বউ কিছু না বলে চলে গেল। শরীরটাও খারাপ লাগছে, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। তবুও তাড়াহুড়ো করে রান্না করে যাচ্ছে আর মনে মনে আল্লাহকে ডাকছে যেন রান্নাটা শেষ করতে পারে। কিন্তু কেমন যেন সময় যাচ্ছে, শরীরটা আরো অস্থির হয়ে আসছে। আজ শরীর থেকে অনেক ব্লাড গিয়েছে। শরীরটা যেন ক্রমশ অবশ হয়ে আসছে। চোখ দুটি বন্ধ হয়ে আসছে। তবুও রান্নার কাজ করে যাচ্ছে বউ, কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছে না। বউ রান্নাঘরে মেঝেতে বসে পড়ো। বসে পড়ে শরীরটা নিয়ে আর দাঁড়ানোর ক্ষমতা পেল না। চোখ দুটি কখন যে বন্ধ হয়ে গেছে কেয়া নেই। এদিকে সুমাইয়া রাজের বুকে শুয়ে শুয়ে বলছে, জান, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এত সুন্দর বউয়ের দিকে ফিরেও তাকাও না। কি বলো সুইটহার্ট? আমার চোখে তুমি পৃথিবীর সেরা সুন্দরী। তুমি আমার নিঃশ্বাস। আমার জান, লাভ ইউ। জান, আমার না ক্ষুধা লাগছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, রক্ষিতা এখনো খবর নেই। সুইটহার্ট, রাগ করে না, দেখছি বিষয়টা। তোমার যেতে হবে না, আমি দেখছি। সুমাইয়া রাজের কপালে চুমু দিয়ে চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে তাকিয়ে দেখে কোথাও মৌ নেই। সুমাইয়া জোরে জোরে রাজকে ডাকতে লাগলো, এই রাজ, তুমি কোথায়? দেখে যাও, তোমার ভাড়া করা মেয়েটা পালিয়েছে। রাজ দৌড়ে রান্নাঘরে আসে। সত্যি তো রান্না বসিয়ে রেখে কোথায় গেল? হঠাৎ সুমাইয়ার চোখ রান্নাঘরে মেঝের দিকে তাকাতে দেখে মৌ অজ্ঞান হয়ে শুয়ে আছে। রাজ দেখছো, সামান্য কাজ দেখেই অসুস্থতার ভান ধরেছে। সুমাইয়া, চুপ করো, দেখে কি হয়েছে। রাজ মৌয়ের কাছে বসতেই বুঝতে পারে মৌ অজ্ঞান হয়ে গেছে। রাজ মৌকে কোলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দেয়। সুমাইয়া এসব দেখে রাগে ফুলসে উঠছে। হঠাৎ সুমাইয়ার ফোনটা বাজতে লাগে। সুমাইয়া ফোন ধরেই বলল, বাবা। মারে, তুই কোথায় আছিস? মা, একটু তাড়াতাড়ি বাসায় আয়। সুমাইয়া ফোন কেটে দিয়েই বলল, জান, এখন আসি। সুমাইয়া চলে গেলে রাজের দৃষ্টি পড়ল মৌয়ের ওপর। মৌয়ের ফর্সা গালটা লাল হয়ে আছে। গালের ভেতর বোঝা যাচ্ছে 5 আঙুলের ছাপ। রাজ কি করবে বুঝতে পারছে না। মেয়েটার দিকে তাকিয়ে সত্যি মায়া লাগছে। মুখটা মায়াবী লাগছে, নাকি এখনো রক্ত জমাট বেঁধে আছে। না, এভাবে থাকলে যদি মেয়েটা মারা যায়। জানি না মেয়েটা কেন যেন সন্তান কনসিভ করলো। বাচ্চাটা কি নিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। না, আপাতত দেখি জ্ঞান ফেরাতে পারি কিনা। রাজ পানি নিয়ে এসে মৌয়ের মুখে ছিটিয়ে দিতেই মৌ মিটিমিটি করে তাকালো।
মৌয়ের চোখ খুলেই প্রথমে রাজের মুখটা দেখতে পেল। মৌ বুঝতে পারে তার মাথাটা রাজের উরুতে। খুব লজ্জা লাগছে মৌয়ের। সারাদিনের নির্যাতন, রাজের থাপ্পড় যেন রাজের মুখের দিকে তাকাতেই সব ভুলে যায় মৌ। মৌয়ের হাতটা রাজ ধরতেই চমকে যায়। হাত একদম হিম শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল ছোটবেলায় শুনেছে মানুষ মরে যাওয়ার আগে নাকি শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এদিকে মৌয়ের হাত পা তো বরফের মতো হয়ে যাচ্ছে। মৌ যদি সত্যি মরে যায় তাহলে কেমন হবে? না, এ হতে দেওয়া যাবে না। এদিকে মৌয়ের শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। রাজ রান্নাঘর থেকে সরিষার তেল এনে মৌয়ের হাতে পায়ে লাগাচ্ছে। তারপরও মৌয়ের শরীর গরম হচ্ছে না, কাঁপুনি যেন বেড়েই চলছে। মৌ জ্বরে আর তাকাতে পারছে না। মনে হচ্ছে দিনে জ্বর আর রক্ত যাওয়ার জন্য জ্বর এসে পড়েছে। রাজ মৌয়ের ওপর কম্বল জড়িয়ে দিয়ে হাত পায়ে তেল মালিশ করতে লাগলো, কিন্তু শরীর গরম হওয়ার কোনো নাম নেই। এদিকে হসপিটালে নিতে গেলেও 3 ঘন্টার মতো লাগবে। রাতও অনেক হয়ে গেছে। হঠাৎ মনে পড়ো পুরুষের স্পর্শে মেয়েদের শরীর গরম হয়। রাত কোনো কিছু চিন্তা না করেই কম্বলের ভেতর ঢুকে গেল। মৌয়ের শরীরটা কাঁপছে। রাজ বউকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপরও মৌয়ের কাঁপুনি কমছে না। রাজ এবার মৌয়ের উর্বর ঠোঁটে তার ঠোঁটখানা মিলিয়ে হারিয়ে গেল অন্য ভুবনে। মৌ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এদিকে এভাবে কিছুক্ষণ থাকার পর মৌয়ের শরীরটা অনেকটা গরম হয়ে যায়। রাজ এবার মৌকে ছাড়তে চেয়েও ছাড়তে পারছে না। কোনো এক অজানা মায়ায় যেন আটকে যাচ্ছে। মৌ ঘুমের ঘরে রাজকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। রাজও রেসপন্স করল। রাজের কাছে কেমন যেন লাগছে, নিজেকে মাতার মাতার লাগছে। চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে। সকালবেলা মৌয়ের ঘুম ভাঙতেই দেখে কোনো এক প্রাচীর এসে আবদ্ধ। যে প্রাচীর এসে সারা জীবন থাকতেছে। প্রাচীরটা আর কোনো কিছুই না, রাজের বুক। মৌ তার সকল কষ্ট ভুলে গেছে। দিনে রাজ আর সুমায়া কি বলল তার মনে নেই। মনে হচ্ছে রাজের বুকটা তার নিরাপদ আশ্রয়স্থল। মৌয়ের চোখে জ্বর এসে যায়, কাঁদতে কাঁদতে রাজের শার্টটা ভিজে যায়। রাজ সজাগ পেয়েই দেখে মৌ তার বুকে। রাজ মৌকে বুক থেকে সরিয়ে দিয়ে বলে, সরি, আমি ইচ্ছা করে করিনি এসব। কাল রাতে আপনার শরীর ঠান্ডা হয়ে যায়, তাই এসব করি। মৌ কিছু বলে না। লজ্জায় তার মুখটা লাল টুকটুকে হয়ে যায়। রাজের হঠাৎ করেই মনে পড়ে সুমায়ার কথা। সে আজ রাতে কি করলো? এটা তো তার আমানত। সুমায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সকালবেলা রাজ শাওয়ার নিতে চলে যায়। রাজ শাওয়ার নিয়ে বের হয়ে মৌ শাওয়ার নিতে চলে যায়। মৌ শাওয়ার নিয়ে বের হতেই দেখে রাজ নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে। রাজকে দেখে মৌ প্রেমে পড়ে যায়। হঠাৎ মৌয়ের মনে পড়ে সে মিথ্যা স্বপ্ন দেখছে। আকাশের চাঁদ যে আর ধরা যায় না, তাকে দূর থেকেই দেখা লাগে। হঠাৎ রাজ মৌয়ের দিকে তাকিয়েই চিৎকার দেয়। মৌ তার দিকেই চেয়ে থেকে গোসল নিয়ে যে টাওয়াল পড়েছে তা ফ্লোরে। মৌ এবার এক চিৎকারে চেঞ্জিং রুমে চলে গেল। কোনো রকম গায়ে কাপড় জড়িয়ে বের হতেই রাজ মৌয়ের গায়ে চড় বসিয়ে দিয়ে বলল, রাত্রে যা করেছি তার সবকিছু তোকে বাঁচাতে। এভাবে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে আমাকে তোর বিশেষ বিশেষ অঙ্গ প্রদর্শন করালে আমি কি তোর প্রেমে পড়ে যাব? রাজ কখনো রাস্তার রক্ষী তাদের দিকে ফিরও তাকায় না। আর হ্যাঁ, কোনোদিন যদি আজকের মতো করতে দেখে তাহলে তোর কি হবে আল্লাহ জানে। রক্ষিতা কোথাকার। রাজের মুখে রক্ষিতা কথাটা শুনে মৌয়ের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মৌ কান্না থামাতে পারছে না, কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি শাড়ি পরতে পারি না, আর টাওয়াল তো আরো পরতে পারি না। কি হয়েছে জান? রক্ষিতাটা তোমায় কিছু বলেছে? না, কিছু বলেনি। হ্যাঁ, ঘুরবো তো। রাজ চলে গেল। মৌ রুমে বসে বসে কাঁদছে। এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি একটু হসপিটালে আসবেন, রিপোর্টগুলো রেডি। যদি আসতেন, আর হ্যাঁ, পারলে টাকাটা নিয়ে আসবেন। মৌ ফোনটা কেটে দিয়েই ভাবতে লাগলো, এখন রাজের কাছে টাকা চাইলে কি ভাববে। এদিকে রাজ আর সুমাইয়া রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে বসে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা বের করেই দেখে মা ফোন দিয়েছে। হ্যালো মা। হ্যাঁ বাবা, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছে। আর তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কিছু বলো মা, মৌ থাকতে আমার কোনো সমস্যা হবে না। তুমি মামা সুস্থ হলে এসো। আচ্ছা বাবা, ময়ূর দিকে খেয়াল রাখিস। কিছু বলো মা, মৌ তো আমার সাথে মুখে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, ভালো থাকিস।
আর আমরা পরশু এসে পড়ছি। ফোন কেটে দিতেই সুমাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, জান, আজকে পাস্তাটা অন্যরকম স্বাদ ছিল। হঠাৎ রেস্টুরেন্টে সুমাইয়া আর রাজের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। কথায় কথায় সুমাইয়া বলে দেয় আজকে রাজের বাড়িতে মা আর আপু নেই, তাই সে বাড়িতে পার্টি হবে। রাজও আর কিছু বলে না। বন্ধুদের বাসায় আসতে বলে সুমাইয়া আর রাজ বাসায় এসে পড়ে। রাজ বাসায় আসতেই দেখে মৌ বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। জান, তোমার রক্ষিতাকে বলো না অন্য রুমে যেতে, তোমাকে খুব কাছে পেতে মন চাচ্ছে। এমন সুযোগ তো বারবার পাবো না। আচ্ছা, বিয়ের আগে এতটা ঘনিষ্ঠ হওয়া কি ঠিক? জান, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসলে এ কথা বলতে পারতে। আমার মন প্রাণ তো সে কবেই তোমাকে দিয়ে দিয়েছি। আর আমার বিশ্বাস আছে আমার জান আমাকে ঠকাবে না, আমায় অনেক ভালোবাসে। আচ্ছা, মৌকে উঠিয়ে দিচ্ছি। এই মৌ, মৌ। দুবার ডাক দিতেই মৌ ঘুম থেকে জেগে যায়। মৌ ঘুম ঘুম চোখে পড়ে, কিছু বলবে তুমি অন্য রুমে যাও। আমার না শরীর খারাপ লাগছে খুব, একটু পর উঠি। জান, দেখছো নবাবজাদি কি বলে? মৌ অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে কোনো রকম ওঠে, পাশের রুমে চলে যায়। মৌ চলে যেতেই সুমাইয়া ঘরের দরজা লাগিয়ে দেয়। এই দরজা লাগাচ্ছ কেন? কাছে আসো, বোঝাচ্ছি। রাজ কাছে যেতেই সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। আচ্ছা জান, চোখ বন্ধ করো। রাজ চোখ বন্ধ করে বুঝতে পারছে সুমাইয়া গা থেকে কাপড় খুঁজছে। রাজ সুমাইয়াকে জড়িয়ে ধরে বলে, এটা বাসরাতের জন্য থাকুক। এদিকে মৌ এখনো খায়নি, রোজা রেখেছে। রোজা নিয়ে রাজ আর সুমাইয়ের এসব দৃশ্য সহ্য হচ্ছে না তার। মন চাচ্ছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু না। আর প্রতিদিন এসব দৃশ্য সহ্য হয় না। মানুষ কিভাবে পারে এসব করতে? দেখতে দেখতে মাগরিবের নামাজের আজান হয়ে যায়। মৌ হালকা কিছু খাবার দিয়ে ইফতার করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করতেই কলিং বেলটা বেজে ওঠে। মৌ দরজা খুলতেই দেখে কয়েকজন ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কে? আমরা রাজের ফ্রেন্ড। রাজ বাসায় আছে? এদিকে কলিং বেলের শব্দ শুনে রাজ আর সুমে এসেই দেখে রিফাত, নিশাত, রাকিবেরা আসছে। আর হ্যাঁ মৌ, তুমি আমাদের জন্য রান্না করবে। ফ্রিজে সবকিছু রাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। এতগুলো বাহিরের লোক তার দিকে কিভাবে তাকিয়ে আছে। রুমে গিয়েই এক একজন এক এক কথা বলছে। সুমাইয়া ড্রিঙ্কস করছে, সাথে রাজও। সবাই বক্সে বাজানো হিন্দি গানের তালে তালে নাচছে। সুমাইয়া রাকিবের সাথে তালে তালে নাচছে, রাজ নিশাতের সাথে। সবাই মনে হয় অন্য এক জগতে আছে। আর কিছুক্ষণ পর পর ড্রিঙ্কস করছে। এদিকে মৌয়ের রান্না করা শেষ। খাবার টেবিলে সাজিয়ে রেখে মৌ রাজকে গিয়ে দেখে মাতনামো করছে আর গানের তালে তালে নাচছে। এমন সময় অন্য একটা ছেলে মৌয়ের হাতটা ধরে বলে, কাম অন বেবি, ইউ আর সো হট, চলো ডান্স করি। বেশ, ছাড়ুন আমার হাত। কি হলো, করবে না? এই বলে ছেলেটা যখন মৌয়ের কাছে আসতে যায়, মৌ তখনই এবার ছেলেটার গালে কষে চর মারে। সবাই মৌয়ের চর মারা দেখে নিস্তব্ধ হয়ে যায়। এই দোস্ত, তুই বাড়িতে পার্টির কথা বলে আমাদের এভাবে অপমান না করলেও পারতি। একটু ডান্সই তো করতে চেয়েছিলাম। এই রকিব তো তোমার হাতটাই ধরেছিল, নাচলে কি হতো? ছি রাজ, লজ্জা করছে না নিজের বউকে অন্যের সাথে রোমান্স করার কথা বলতে? আর যে ছেলে মেয়ে জাতিকে সম্মান করতে পারে না তাকে একটা একটা নাও আরো থাপ্পড় দিলেও কম হবে। মৌয়ের কথা শুনে সবাই বলল, রাজ দোস্ত, আমরা আসি। তুই এমন করে আমাদেরকে অপমান না করলেও পারতি। এই চল সবাই। রাজ সবাইকে থাকতে বলেও সবাই চলে গেল। সবাই চলে গেলে রাজ মৌকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বলে, তোর ভাগ্য ভালো যে আমার বন্ধু তোর সাথে ডান্স করতে চেয়েছিল, আর এসব এখন কমন ব্যাপার। এই জান, তুমি কাকে কি বলো? যে মেয়ে টাকার লোভে রক্ষিতা হতে পারে তার আবার শর্মার? এই যে মিস, আমি রাজের বিয়ে করাবো, কোনো রক্ষিতা নই আমি। দেখেছো জান কি বলে? রাজ এবার রাগ সহ্য করতে না পেরে মৌয়ের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এই তুই স্বেচ্ছায় চুক্তিতে রাজি হচ্ছিস না? 6 মাসের জন্য 6 লাখ টাকা। এটা দিয়ে তোর মতো 10টা মেয়েকে রক্ষিত করে রাখা যেত। নির্ঘাত মাথুকে পছন্দ করেছিল বলে। আর তোকে তো বলেছিলাম আমি সোমিয়াকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না। এখানে আমার কি করার আছে? আর তুই আমার চোখের সামনে থেকে বের হ। মৌ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। সত্যিই তো সে রক্ষিতা, টাকার জন্য সবকিছু করছে। এখানে রাজেরই বা দোষ কি? মৌ সোজা হয়ে নামাজে দাঁড়িয়ে যায়।
সে কি করবে ভেবে পাচ্ছে না। নামাজ শেষ করে যায়, নামাজেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন রাজকে ডাকতে যাবে, এমন সময় জানালা দিয়ে দেখে সুমাইয়া রাজের বুকের উপর শুয়ে শুয়ে বলছে, জান, তুমি রক্ষিতা রাখো আর যাই রাখো, ময়ের গর্ভে সন্তানটাকে নষ্ট করতে হবে, তা না হলে পরে তোমার সম্পত্তিতে ভাগ বসাবে। তাই তো, এটা তো ভাবিনি। আচ্ছা, কিভাবে নষ্ট করা যায়? শোনো, মেয়েরা গর্ভবতী থাকলে তার তলপেটে যদি লাথি দাও তাহলে মরে যায়, এতে অনেকটা রিস্ক। বাদ দাও, কাল আমি মেডিসিন নিয়ে আসবো, তুমি যেভাবেই হোক বাচ্চাটা নষ্ট করো। মৌ এসব শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না। যদি গর্ভের সন্তানের কিছু হয়ে যায় তাহলে সে বাঁচবে কিভাবে। মৌ পাশের রুমে গিয়ে ভাবছে, আজ তো টাকারও দরকার। এমন সময় রাজকে টাকার কথা কিভাবে বলি। হঠাৎ ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা ধরতে ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি কখন আসবেন? আর এদিকে অবস্থা বেশি ভালো না, বিকেলে টাকা নিয়ে আসবেন। সুমাইয়া রাজকে খাইয়ে দিচ্ছে, রাজ সুমাইয়াকে খাইয়ে দিচ্ছে। মৌ অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। এই তুই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? সুইটহার্ট, বাদ দাও। টাকার জন্য যেসব মেয়েরা নিজের দেহ বিক্রি করতে পারে তাকে এসব শুনে লাভ নেই। মৌ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। রাজের কথা মনে হচ্ছে কলিজাটা ফুল হয়ে এফোর ওফোর হয়ে গেছে। মনে মনে আল্লাহকে বলতে ইচ্ছে করছে, ও আল্লাহ, কেন এতিম করে পাঠালে। এসব ভাবতে ভাবতে চোখের পানিতে বুক ভেসে যায়। চোখের পানি মনে হচ্ছে কোনো দিন শেষ হবে না। রাজার সুমাইয়া খাওয়া শেষ করে যখন রুমে চলে গেল, মৌ না খেয়েই রাজকে ডেকে নিয়ে বলল, রাজ, আমার চুক্তি থেকে 50,000 টাকা দাও। আবারও টাকা দিয়ে কি করবে? আমার টাকাটা খুব দরকার। আচ্ছা, আর মনে রেখো, আমি যখনই বলবো তখনই চলে যাবে। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি। রাজ লকার থেকে টাকা এনে মৌয়ের হাতে দিল। মৌ টাকাটা নিজের কাছে রেখে দিয়ে ফোনে কারোর সাথে যেন কথা বলছে। এমন সময় সুমাইয়া আর রাইসা দুজনেই চলে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই টের পেলে মৌ কারো বুকে। ঘুম ঝরানো আঁখি জোড়া টিপ টিপ করে খুলতেই চমকে গেল মৌ। রাজ খুব সুন্দর করে তাকে জড়িয়ে রেখেছে। রাজ তাকে বুকে নিবে সেটা কল্পনাও করতে পারে নাই। রাজ মৌকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মৌ রাজের বুকে অন্যরকম শান্তির ছায়া খুঁজে পাচ্ছে। মৌয়ের চোখ জোড়া আবার লেগে আসছে। কখন যে আবার গভীর ঘুমে হারিয়ে যায় সে খেয়াল নেই। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মৌ চোখের পানি মুছে দরজা খুলে দিতেই দেখলো ঋত্য আর রাজের মা দাঁড়িয়ে আছে। মৌ রাজের মাকে জড়িয়ে ধরে খেতে দিল। কি হলো মা, কাঁদছিস কেন? মা, আপনাকে অনেক মিস করছি। আমার তো মা নেই, তাই। ধুর পাগলি, কে বলেছে তোর মা নেই? আমি কি মরে গেছি? আমার কাছে ঋত্য যেমন, তুইও সেরকম। তোর জন্য অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু কি করব বল, ভাইটা যে অসুস্থ। সন্ধ্যাবেলা রাজ, ঋত্য আর মা বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। ঋত্য বলে উঠল, এদেরকে ক্ষমা করলে চরম অন্যায় হবে। ছি ভাইয়া, ছি। তুই এমন একটি কাজ করবি আমরা কল্পনাতেও ভাবিনি। আমাদের মান সম্মান আর কিছু রাখলি না, আমাদেরকে এতটাই পর করে দিলি। এত বড় একটা সত্য গোপন করলি কেমনে? মা, বিচারটা তুমি করো। রাজের আর বুঝতে বাকি রইল না তার আর মৌয়ের ডিভোর্স ব্যাপারটাই হয়তো তার মায়ের হাতে পড়েছে। কি হলো রাজ, মুখটা ওভাবে করে রেখেছিস কেন? আর তুই এমন করবি কোনোদিন স্বপ্নও ভাবিনি। তুই আমার ছেলে না, এত বড় ধোঁকা কিভাবে দিলি? আজকেই বাড়ি থেকে চলে যাবি। আর এই যে মৌ, তোমাকে তো মেয়ের অধিকার দিয়েছিলাম, সেই সুযোগে এত বড় একটা সত্য গোপন করে গেলে। আমার সত্যি আজ মরে যেতে ইচ্ছে করছে। কি অন্যায় করেছিলাম আমি? এত বড় কথাটা গোপন রেখেছো। এই মুহূর্তে বাড়ি থেকে তুমি আর রাজ বের হয়ে যাবে। মা, কি করেছি আমি? কি করেছো দেখবে। মৌ ভয়ে কাঁপছে। এমন সময় রাজের মা একটা কাগজ বের করেই বলল, এটা কি? মৌ কান্না করে দিয়ে রাজের মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমায় ক্ষমা করে দিন। মা, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু রাজ বলছে আপনাকে সারপ্রাইজ দেবে। রাজ, বৌমা কি সত্যি বলছে? রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। এই ঋত্য, সবাইকে জানিয়ে দে
আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে, আর এজন্য কাল আমাদের বাড়ি অনুষ্ঠান হবে। আর মৌমা আমার এখন থেকে আর কোনো কাজ করবে না। মনে রাখবে, তুমি শুধু রাজের বউ নও, এখন তোমার গর্ভে এ বাড়ির নতুন প্রদীপ জ্বলার অপেক্ষায়। এদিকে রাজ কি করবে ভাবতে পারছে না। এখন বাচ্চাটা নষ্ট করা তো আরো কঠিন হয়ে গেল। কিসের জন্য যেসব করতে গেলাম? এখন যদি মৌ না চায় বাড়ি থেকে, আমি তো সোমাইয়াকে ছাড়া বাঁচবো না। সোমাইয়াকেও কথা দিয়েছে ওকে বিয়ে করব। সোমাইয়া তো আমাকে ছাড়া বাঁচবে না। আমাদের ভালোবাসা কি হেরে যাবে? যে ভালোবাসাকে বাঁচানোর জন্য চুক্তির বিয়ে করলাম। বিকেলবেলা সুমাইয়া আর রাজ বসে আছে, কারো মুখেই কোনো কথা নেই। সুমাইয়ার নীরবতা ভেঙে বলল, কি হয়েছে আমার জানের? আর বলো না, মৌয়ের প্রেগনেন্সির রিপোর্ট মা দেখে ফেলেছে। এখন তো বাচ্চা নষ্ট করা একেবারে অসম্ভব। আর মাকে কিভাবে বলবো যে আমি মৌকে চুক্তি করে বিয়ে করেছি? আমি কি করব বলো? বাচ্চারা যে কোনো মূল্যে নষ্ট করতেই হবে। রাজ, আমি কিচ্ছু জানি না। তোমাকে যদি না পাই তাহলে আমি বাঁচতে পারবো না। আমার মরার কথাটা শুনতে পারবে? তাহলে কি করা যায়? শোনো, আগে বাচ্চাটাকে নষ্ট করো। আর একটা কথা বলি, মো যা করছে সব তোমার সম্পত্তির জন্য। এই জন্য বাচ্চা নষ্ট করতে চাইনি, যেন তুমি তালাক দিলেও সন্তানের দাবি নিয়ে এসে তোমার সম্পত্তিতে ভাগ বসাতে পারে। খুব সুন্দর করে নীল নকশা তৈরি করেছে। তুমি শোনো, প্রথমে বাচ্চা নষ্ট করার কথা সুন্দরভাবে বুঝিয়ে বলবে মৌকে। আর তা যদি না মানে তাহলে আরো 2 লাখ টাকা চুক্তি চেয়ে বাড়িয়ে দেওয়ার কথা বলবে। আমি মনে করি যে মেয়ে টাকার জন্য রক্ষিতা হতে পারে সে মেয়ে সামান্য একটা বাচ্চা নষ্ট করতে পারবে না, এমন তো কোনো কথা নেই। আর যদি না নষ্ট করে তাহলে শিওর হয়ে নিবা তোমার সম্পত্তির লোভের জন্য গর্ভবতী হয়েছে। তুমি 1000বার বললেও নষ্ট করবে না। এই জন্য অন্য পথে হাঁটতে হবে। তুমি এক কাজ করতে পারো, রাতে যখন ঘুমাবে তখন মুখে সেন্সলেস করার স্প্রে মেরে অজ্ঞান করে দিবে। তারপর তলপেটে একটা জোরে লাথি দিবে, তাতে কেস খতম। আর তাতেও না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিলেই হবে। তুমি চিন্তা করো না। এই পৃথিবীর বিনিময় হলেও আমি তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাজ। রাজ পার্কে সুমাইয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, সুইট হার্ট, এভাবে কান্না করছো কেন? পৃথিবীতে কোনো শক্তি বা ষড়যন্ত্র আমাদের আলাদা করতে পারবে না। তুমি আমার হার্টছে। সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে এবার ফুপিয়ে কেঁদে দেয়। রাতে যখন রাজ আর মৌ একই বিছানায় শুয়ে আছে, এমন সময় রাজ রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বলল, মৌ, আমাকে তুমি স্বামী মানো? হঠাৎ আপনি এমন প্রশ্ন কেন করছেন? বলো, আমাকে কি স্বামী হিসেবে মানো? হুম, যেদিন কবুল বলেছি সেদিন থেকেই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। রাজ মৌয়ের কাছে গিয়ে মৌয়ের কপালে একটা চুমু দিয়ে মৌয়ের মাথাটা কোলে তুলে নিল। জানো মৌ, তুমি খুব সুন্দর। সত্যি আমি তোমাকে পেয়ে ধন্য। তবে কি জানো, আমার এই মনটা আমি সুমাইয়াকে দিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে তাকেই বিয়ে করব। সুমাইয়া আমাকে ছাড়া বাঁচবে না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার বুকে আসবে মৌ? বুকটা খুব শূন্য শূন্য লাগছে, আসবে একটু বুকে? মৌ কিছু বলতে পারে না। রাজকে শক্ত করে জড়িয়ে ধরে, মনে হচ্ছে রাজের বুকের ভেতর ঢুকে যাবে। রাজ মৌয়ের মাথায় হাত বোলাতে বোলাতে কানের কাছে মুখটা নিয়ে বলল, মৌ, তোমার গর্ভের সন্তানটা নষ্ট করে ফেলো। কি লাভ? তুমি তো অর্ধেক ডিভোর্স দিয়ে দিয়েছ। তোমার সন্তান যখন বড় হবে তখন তো আর বলতে পারবে না আমার সন্তান। তখন সবাই কি বলবে? যারও সন্তান। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই বলছি বাচ্চারা নষ্ট করে ফেলো। তোমার সন্তানকে কেউ জারজ বলুক, সেটা আমি চাই না। মৌ রাজের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। মনে হচ্ছে কলিজাটা বুক ফেটে বেরিয়ে যাবে। পৃথিবীতে এত কষ্টের কথা আছে, মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিলেও এত কষ্ট হবে না। মৌয়ের চোখের পানি কোন বাধা মানছে না। মৌ নিজেকে রাজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাজ, তুমি ভেবো না তোমার পরিচয়ে বড় করবো আমার গর্ভের সন্তানকে। না, তা একদমই ভেবো না। আমার চুক্তি পূর্ণ হয়ে গেলেই চলে যাব। আর হ্যাঁ, প্লিজ তুমি আমার হাতে বিষের বোতল তুলে দিও, আমি হাসতে হাসতে পান করবো। তবুও গর্ভের সন্তানকে নষ্ট করতে পারবো না। রাজ বিছানা থেকে উঠে গিয়ে লকার থেকে টাকা এনে মৌয়ের বুকে ছুঁড়ে দিয়ে বলল, এখন তো পারবে নষ্ট করতে। এমনি এতক্ষণ সময় নষ্ট করলাম। এখানে 2 লাখ আছে। বলো, কাল কখন বাচ্চা নষ্ট করতে যাবে?
মৌ টাকাটা রাজের হাতে দিয়ে সরাসরি রাজের পা দুটি জাপটে ধরে বলল, আপনি প্লিজ এইসব আর বলবেন না। আমি এই শহর ছেড়ে চলে যাব, তবু বাচ্চা নষ্ট করতে বলবেন না। আমি মা হয়ে কি করে তাকে হত্যা করব? আল্লাহর কাছে কি জবাব দেবো আমি? রাজ ধাক্কা দিয়ে মৌকে সরিয়ে দিল। মৌ ফ্লোরে পড়ে ঠিক মতো উঠে দাঁড়াতে পারছে না, মনে মনে আল্লাহকে ডাকছে। রাজ বিছানায় বসে ভাবছে কি করবে। টাকা দেওয়াতেও তো রাজি হলো না। হঠাৎ রাজের ফোনটা বেজে উঠল। এদিকে যতই দিন যাচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে। রাজের মা আর বোন বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। বাড়ি ভর্তি বাচ্চার খেলনা, খুশি যেন আর ধরে না। শহরের নামকরা ধনী পরিবারে নতুন অতিথি আসবে, এতে করে বাড়িতে ঈদের আমেজ চলছে। এদিকে সুমাইয়া রাজকে ফোন দিয়ে নিয়ে গিয়ে হাতে একটা স্প্রে দিয়ে বলল, রাজ, এটা মুখ ঘুমানোর পর মুখে স্প্রে করলে অজ্ঞান হয়ে যাবে। এমন সময় তলপেটে লাথি দিবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। আর শোন, খালি পায়ে দিবি। রাজ স্প্রে নিয়ে বাসায় এসে পড়ল। রাতে যখন মৌ ঘুমিয়ে গেছে এমন সময় রাজ মৌয়ের মুখে স্প্রে করে। স্প্রে করার পর মৌকে ঝাঁকি দিয়ে দেখে সেন্স আছে কিনা, কিন্তু সত্যিই সেন্স নেই। রাজ মৌয়ের পেটের কাপড়টা সরিয়ে পাটা তুলে জোরে একটা লাথি মারবে যখন, এমন সময় রাজের মা রাজের রুমের পাশ দিয়ে বাথরুমে যাচ্ছিল। রাজকে দাঁড়ানো দেখে বলল, বাবা রাজ, কি হয়েছে? তুই দাঁড়িয়ে আছিস কেন অমন করে? বৌমার কিছু হয়েছে? রাজের পাটা সরিয়ে নিয়ে আসতো। রাজের মা দরজা ধাক্কাচ্ছে। রাজ দরজা খুলে দিতেই রাজের মা মৌয়ের পাশে বসে। মৌয়ের কপালে হাত রেখে বলে, মা, তোর শরীর খারাপ লাগছে? মৌ কোনো কথা বলছে না। রাজের খুব টেনশন হচ্ছে। মা যদি পরিকল্পনার কথা জেনে যায় তাহলে আমাকে তো বাড়ি থেকে বের করে দিবে।